বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেক মাছ চাষের পুকুরে অবশ্যই খড় প্রয়োগ করা উচিত। শুধু উচিত নয়, এটা অত্যন্ত জরুরি এবং অত্যন্ত প্রয়োজনীয়। তো কেন খড় প্রয়োগ করা অত্যন্ত প্রয়োজনীয়? খড়ের ভিতরে কি কি উপাদান আছে, এই উপাদানগুলো আমাদের পুকুর বা জলাশয় কিভাবে কাজ করে, সম্পূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা সাধারণত বলে থাকি প্রতি মাসে প্রতি শতকে 1 কেজি খড় প্রয়োগ করার জন্য। এই খড়টা প্রয়োগ করার পরে অনেক সময় পানির রং হালকা সবুজ হয়, কারো পানির রং গাঢ় সবুজ হয়ে যায়, কারো পানিতে রং আসে না। এটা হলো পরিমাণগত প্রয়োগের কম বেশির কারণে। এবং আরেকটা কারণ হলো আমাদের যদি পুকুর প্রস্তুতকালীন কোনো ঘাটতি থেকে থাকে এবং মাসিক পরিচর্যার যে ঘাটতি, এ কারণেও অনেক সময় পানির রংটা আসে না। আবার পুকুরের প্রয়োজনের তুলনায় যদি আমরা বেশি খড় প্রয়োগ করে থাকি, তাহলে আমাদের পানির রং অনেক সময় খুব বেশি পরিমাণে গাঢ় হয়ে যায়, অর্থাৎ ফাইটোপ্ল্যাঙ্কটনের আধিক্য হয়ে যায়, যেটা আমাদের জন্য অনেকটা ক্ষতির কারণ হয়ে যায়। এজন্য আমরা যদি বুঝতে পারি যে আমাদের খড়ের ভিতরে কি কি উপাদান রয়েছে এবং এটা কিভাবে আমাদের পুকুরে কাজ করে, আমার পুকুরটা আমি কিভাবে প্রস্তুত করেছি, আমি কিভাবে মাসিক পরিচর্যা করছি, আমার মাছের মজুদ ঘনত্ব কিরকম আছে, আমি সম্পূরক খাদ্য কি পরিমাণে দিচ্ছি, তো আমার এই সম্পূর্ণ ধারণাটা থাকলে এবং খড়ের ভিতরে উপস্থিত বা বিদ্যমান যে উপাদানগুলো রয়েছে এর কাজ সম্পর্কে আমার ধারণা থাকলে আমার পুকুরে বা জলাশয়ে কতটুকু খড় প্রয়োগ করা উচিত সেটা আমি নির্ধারণ করতে পারবো। তো খড়ের ভিতরে কি রয়েছে? প্রথমত রয়েছে টেনিন, দ্বিতীয়ত রয়েছে সেলুলোজ, তৃতীয়ত রয়েছে সেমি সেলুলোজ, চতুর্থত কার্বন, পঞ্চম ফসফরাস, ষষ্ঠ পটাশিয়াম। এই যে 6টি উপাদান আমাদের খড়ে রয়েছে, 6টি উপাদান কিভাবে আমাদের জলাশয়ে কাজ করে, প্রথমত আমি আপনাদেরকে একটু ধারণা দিতে চাই। আমরা যখন পুকুরে শুকনো খড় প্রয়োগ করি, অথবা অনেক সময় আমাদের গৃহপালিত পশু যে গরু, এর খাদ্যের জন্য আমরা অনেক সময় খড় ভিজিয়ে তারপরে একে দেই। খড়টা ভিজানোর কিছুক্ষণ পরই দেখা যায় এখান থেকে একটা লাল নির্যাস বের হয়, অর্থাৎ পানির রংটা অনেকটা লাল হয়ে যায়। এই খড় ভিজানোর কিছুক্ষণ পর যে লাল নির্যাসটা বের হয়, এই নির্যাসটাই হলো খড়ের ভিতরে থাকা জৈব ও ফাইটো রাসায়নিক উপাদান। আমরা যখন খড়টাকে পুকুরে দেই, খড়টা যখন পানিতে ভেজে, এই ফাইটো রাসায়নিক উপাদান এবং জৈব উপাদানটা পানিতে ভেজার সাথে সাথে এটা ভেঙে বা খড় থেকে এটা বেরিয়ে যায়, আমাদের পানির সাথে মিশে যায়। এখান থেকে যথেষ্ট পরিমাণে উন্নত মানের ভালো ব্যাকটেরিয়া, অর্থাৎ যেটাকে আমরা বলি জুপ্ল্যাঙ্কটন এবং ফাইটোপ্ল্যাঙ্কটন, এখান থেকে এটা উৎপাদন শুরু হয়। এই যে খড়ের যে লাল রং, এটা অনেক সময় দেখবেন যে দেয়ার কিছুক্ষণ পরে যখন লাল রংটা বেরোচ্ছে, মাছ এসে সেই লাল রংটাকে ছেঁকে সে খেয়ে ফেলছে। সবচেয়ে বেশি এটা খায় হলো তেলাপিয়া মাছ। তো এতে যে ভালো ব্যাকটেরিয়া, এটা যখন মাছের দেহের ভিতরে যায়, তখন তার দেহের ভিতরে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণটা বাড়ে। এর মাধ্যমে তার বিপাকীয় কার্যক্রম, দেহের বিভিন্ন কোষ বৃদ্ধি এবং তার দেহ বৃদ্ধির জন্য ভালো ব্যাকটেরিয়ার আধিক্য এখানে হয়, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। এবং ফাইটোপ্ল্যাঙ্কটন এটা খাওয়ার জন্য মাছের দেহের ভিতরে যে রক্ত সঞ্চালনের গতিটাকে ঠিক রাখার জন্য, মাছের শ্বাস প্রশ্বাসের জন্য, বাহির থেকে যেমন আমরা এবং বিভিন্ন প্রাণী যে অক্সিজেনটা গ্রহণ করি, এই অক্সিজেনটা আমাদের রক্তের ভিতরেও থাকতে হয়, তাহলে আমাদের রক্তের যে প্রবাহমান গতি, সেই গতিটা ঠিক থাকে। তো যখন এই সবুজ কণা বা ফাইটোপ্ল্যাঙ্কটনের বা কিছুটা অংশ আমাদের দেহের ভিতরেও খাদ্যের সাথে প্রবেশ করে, তখন কিন্তু আমাদের দেহে রক্ত সঞ্চালন, অর্থাৎ অক্সিজেন সরবরাহের যে মাত্রা, সেটা কিন্তু অনেক পরিমাণে বেড়ে যায়।
এখন প্রথমেই আসা যাক এই যে টেনিন। টেনিন হলো এক ধরনের জীবাণুনাশক। এটা পুকুরে থাকা মাটি এবং পানির খারাপ ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াকে দমন করে, ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি করে। এখন তো প্রশ্ন করতে পারেন যে যেহেতু জীবাণুনাশক মানে হলো সে এক ধরনের বিষ, সে কিভাবে খারাপ জীবাণু মারবে, ভালো জীবাণুকে সে রক্ষা করবে? আমরা মাছ চাষের ক্ষেত্রে এবং যখন আমরা রেণু চাষ করি, সেই একদম ক্ষুদ্র আকারের যে রেণু, তার ভিতরেও কিন্তু আমরা জীবাণুনাশক প্রয়োগ করি। সেখানে কিন্তু আমাদের মাছ বা মাছের রেণু এটা কিন্তু মারা যায় না, আমাদের মারা যায় সেই খারাপ ব্যাকটেরিয়া। এর সাথে কিছুটা ভালো ব্যাকটেরিয়াও মারা যায়। তার কারণটা কি? যে আমাদের মাছের এই যে বিভিন্ন বিষক্রিয়া প্রোটেকশন দেওয়ার মতো যে ক্ষমতা, সেই ক্ষমতাটার চেয়ে এই বিষের ক্ষমতাটা অনেকটা কম। আর খারাপ যে ব্যাকটেরিয়া রয়েছে তার এই যে বিষকে প্রোটেকশন দেওয়া, এর ক্ষমতাটা অনেক কম। এজন্যই কিন্তু জীবাণুনাশক দিলে আমাদের মাছ বা রেণু মারা যায় না, সেখানে ক্ষতিকর ব্যাকটেরিয়া গুলো মারা যায়। কিছু ভালো ব্যাকটেরিয়াও মারা যায়, কিন্তু ক্ষতিকর ব্যাকটেরিয়ার পরিমাণটা বেশি মারা যায়। তো টেনিনটাও ঠিক এভাবে আমাদের পুকুরে থাকা যে খারাপ ব্যাকটেরিয়া, এটাকে সে ধ্বংস করে এবং ভালো ব্যাকটেরিয়ার সংখ্যাটা সে বৃদ্ধি করে। এই খড় ভেজার পরই এখান থেকে আস্তে আস্তে নির্গত হতে থাকে সেলুলোজ এবং সেমি সেলুলোজ। এই সেলুলোজ হলো আমাদের এই যে ভালো ব্যাকটেরিয়া বা জুপ্ল্যান্টন, যেটা এর খাদ্য। এটা খেয়ে সেই ভালো ব্যাকটেরিয়া সে আরো শক্তিশালী হয়, তার বংশ বিস্তারটা অনেকটা সে খুব দ্রুত এখানে বৃদ্ধি করে। আর ভালো ব্যাকটেরিয়ার সংখ্যাটা যত বাড়ে, খারাপ ব্যাকটেরিয়ার সংখ্যা ততটা কমে। কারণ এই ভালো এবং খারাপ যে ব্যাকটেরিয়া, এরা কিন্তু কন্টিনিউয়াসলি একটা যুদ্ধ চলতে থাকে বেঁচে থাকার জন্য। তো যুদ্ধে কখন খারাপ ব্যাকটেরিয়াটা হেরে যায়। দ্বিতীয়ত, আমরা খড় ভেজানোর বিশেষ করে 2-3 ঘন্টা পরে যখন খড়টা আমরা ধরবো, দেখবো যে এটা একটু পিছলে, একটু তেলতেলে, কেমন একটু শ্যাওলার মতো এর শরীরে জমেছে। এটা হলো এক ধরনের ফাঙ্গাস। এটা যদি শুকনো খড়ে আমরা পানি দিয়ে একটু ঢেকে রেখে দেই, তাহলে আমরা একটা সাদা ফাঙ্গাসের মতো দেখতে পাই। তো যখন আমরা এটা পানিতে ভিজাই, তখন এই ফাঙ্গাসটা একটু তেলতেলে পিচ্ছিল পিচ্ছিল ভাবে এটা থাকে, যেটাকে আমরা বলে থাকি পেরিফাইটন। এটা হলো এক ধরনের ফাঙ্গাস। তো এই ফাঙ্গাসের খাদ্য হলো সেলুলোজ এবং সেমি সেলুলোজ। এই খড়ের সেলুলোজটা খেয়ে এই ফাঙ্গাস এবং জীবাণুটার বৃদ্ধি হয়, ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধি হয়। এরপর হলো কার্বন। এই কার্বন হলো পুকুরের অ্যামোনিয়াকে নিয়ন্ত্রণ করে। এই কার্বন কিভাবে অ্যামোনিয়া নিয়ন্ত্রণ করে? কার্বন ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায় এবং এই যে ভালো ব্যাকটেরিয়া আমাদের পুকুরের তলানিতে পচনশীল যে জৈব পদার্থ, মাটি হোক, পাতা পচা হোক, বা মাছের মলমূত্র হোক, বা অবশিষ্ট খাদ্য হোক, যেটা পচনশীল কিন্তু এটা পচেনি, এই ব্যাকটেরিয়া সেই জৈব পদার্থ থেকে অ্যামোনিয়াম, অর্থাৎ প্রথমত অ্যামোনিয়াম, তারপরে অ্যামোনিয়া, তারপর হলো নাইট্রাইট, তারপরে হলো নাইট্রেট, ধারাবাহিকভাবে এর বিষক্রিয়াটার পরিমাণটাও বেশি হয়। তো এই যে অ্যামোনিয়াম বা অ্যামোনিয়া, এটা তো আমাদের জৈব পদার্থ পচে সেখান থেকেই তৈরি হয়। এই ব্যাকটেরিয়ার কাজ হলো যে কার্বন দ্বারা যে ব্যাকটেরিয়াটা আমার বৃদ্ধি পেল, এই ব্যাকটেরিয়া সেই জৈব পদার্থ থেকে সে এই যে বিষাক্ত উপাদান যেটা আছে, এই গ্যাস যেটা রয়েছে, এটাকে সে শোষণ করে এবং ওই জৈব পদার্থটা খুব দ্রুত এটা পচে যায়। পচে আমাদের মাটির জন্য, পানির জন্য যথেষ্ট পরিমাণ উপযোগী হয়। আর এই যে পচনশীল যে জৈব পদার্থ বা জৈব কণা, জৈব পদার্থটা মাটিতে থাকে, কিন্তু জৈব কণা পানির সাথে অসংখ্য পরিমাণে জৈব কণা থাকে। তো কার্বন এই মাটি এবং পানিতে থাকা যে পচনশীল জৈব কণা বা জৈব পদার্থ, এখান থেকে সে অ্যামোনিয়াটা শোষণ করে এবং আমাদের পুকুরের যে পরিবেশ, সেটা যথেষ্ট পরিমাণে সে ভালো রাখতে সহযোগিতা করে।
এরপরে আসে ফসফরাস। ফসফেট হলো সবুজ কণা, মানে সবুজ যে উদ্ভিদ কণা, এই উদ্ভিদ কণার বেঁচে থাকা এবং উদ্ভিদ কণার বৃদ্ধি, অর্থাৎ এক কথায় বলতে গেলে উদ্ভিদ কণার খাদ্যই হলো ফসফেট। এই ফসফরাস যথেষ্ট পরিমাণে রয়েছে আমাদের এই শুকনো খড়ের ভিতরে। তো এই ফসফেটটা যখন এখান থেকে নির্গত হয়, এখান থেকে আমাদের উদ্ভিদ কণা বা সবুজ কণা বা সবুজ শৈবাল, এর পরিমাণটা অনেক বেশি আমাদের পানিতে বৃদ্ধি পায় এবং সূর্যালোক থেকে এই উদ্ভিদ কণা অক্সিজেনটা সে শোষণ করে, এটা ত্যাগ করে এবং মাটি এবং পানিতে থাকা যে নাইট্রোজেন জনিত গ্যাস, যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়াকে সে শোষণ করে, মানে গ্রহণ করে। এই সবুজ উদ্ভিদ কণা দিনের বেলা সে নাইট্রোজেন গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। সেটা দিনের আলো এবং সূর্যালোক থেকে সে অক্সিজেনটাকে সংগ্রহ করে। কিন্তু রাতের বেলা এই উদ্ভিদ কণা অক্সিজেন গ্রহণ করে, নাইট্রোজেন ত্যাগ করে। এজন্যই কিন্তু রাতের বেলা আমাদের মাছ চাষের পুকুরে বা জলাশয়ে যথেষ্ট অক্সিজেনের সংকট হয়। তো রাত্র বিশেষ করে 12টা বা 2টোর পর থেকে যখন অক্সিজেনের ঘাটতিটা হয়, এই সময়টাই সাধারণত আমরা দেখি পুকুরে মাছ ভেসে ওঠে। বিশেষ করে একদম অতি প্রত্যুষে, মানে একদম সকালবেলা সাধারণত মাছের ভাসার পরিমাণটা খুব বেশি থাকে, যতক্ষণ পর্যন্ত না সূর্যালোক আমাদের এই পুকুরে পৌঁছায়। কারণ এই উদ্ভিদ কণা সে অক্সিজেনটা গ্রহণ করে। এজন্যই আমরা চাইলেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন পুকুরে উৎপাদন করতে পারি না প্রয়োজনের তুলনায়, কারণ সেটা আমাদের ক্ষতিরও কারণ হয়ে যায়। আর পটাশিয়াম, এই পটাশিয়াম হলো আমাদের যে ভালো ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার একটা খাদ্য। অর্থাৎ আমাদের যে জুপ্ল্যাঙ্কটন, এর দেহের যে খোলস গঠনে পটাশিয়ামের যথেষ্ট পরিমাণে ভূমিকা রয়েছে। তো পটাশিয়াম এটাকে অনেকটা মুচমুচে করে, ক্রাঞ্চি করে, যা মাছের খাবারের জন্য যথেষ্ট পরিমাণে রুচিসম্মত একটা পর্যায়ে এনে দেয়। এবং ভালো ব্যাকটেরিয়ার দেহটা যত মজবুতভাবে গঠন হয়, তত তার বংশ বৃদ্ধি এবং তার স্ট্রেংথ বা শক্তি, এনার্জি, এটা যথেষ্ট পরিমাণে সে বেড়ে যায়, যেটা আমাদের খারাপ ব্যাকটেরিয়াকে প্রতিহত করার জন্য যথেষ্ট পরিমাণ দরকার। আমাদের পানির যে স্বচ্ছতা, এই স্বচ্ছতা আনার জন্য, পানির যদি একটু গন্ধ থাকে, সেই গন্ধ নিরসনের জন্য খড় প্রয়োগ অত্যন্ত জরুরি। এই পানির গন্ধটাকে সে শুষে নেয়। এবং আমরা যখন পুকুরে খড় প্রয়োগ করি, শুধু যে ফাইটোপ্ল্যাঙ্কটন বা জুপ্ল্যাঙ্কটন জন্মায় তাই কিন্তু না। খড় প্রয়োগ করার পর যখন এটা ভিজে, এই সময়টায় ভেজার পরে মানে অর্ধ পচা যখন হয়, তখন দেখবেন এখানে মশা মাছি সহ অসংখ্য পরিমাণের, মানে 16 থেকে 1800 প্রজাতির পোকামাকড় কীটপতঙ্গ এখানে এসে বাসা বাঁধে। কারণ এই স্যাঁতস্যাঁতে পরিবেশ তাদের ডিম পাড়ার জন্য, তাদের বংশ বৃদ্ধির জন্য যথেষ্ট উপযোগী একটা জায়গা। তো এখানে দেখবেন যে ছোট ছোট লাল কেঁচোর মতো ছোট পোকা, সাদা খুব চিকন ছোট্ট কিছু পোকা এখানে দেখা যায়। এবং এই মশা মাছি থেকে অসংখ্য প্রাণী এখানে এসে ডিম পাড়ে, এখান থেকে তাদের লার্ভাটা ফুটে, যেটা মাছের অত্যন্ত আমিষ সমৃদ্ধ এবং প্রিয় একটা খাদ্য। এই খড় প্রয়োগ করার পরে যখন অর্ধ পচা হয়, তখন এটা খাওয়া শুরু করে রুই মাছ। আর দেওয়ার পরে যখন এটা ভিজবে, একটু নরম হবে, তখনই কিন্তু এটা গ্রাস কাপ খাওয়া শুরু করে দেয়। গ্রাস কাপ মাছ পর্যাপ্ত পরিমাণে অর্ধ পচা হলে খায় এটা রুই মাছ। যখন এটা পুরোটা পচে যায়, তখন সেটা কাতলা, মৃগেল এবং বাউস মাছের অত্যন্ত প্রিয় খাদ্য। তো যারা পুকুরে খড় প্রয়োগ করেন, তারা প্রয়োগ করার 20-21 দিন পরেই পুকুরে নেমে আপনি দেখবেন যে খড়ের একটা আঁশ পর্যন্ত সেখানে আপনি খুঁজে পাবেন না। এটা মাছ খেয়ে ফেলবে। দ্বিতীয়ত, এখান থেকে যথেষ্ট উন্নত মানের একটা জৈব সার পুকুরে তৈরি হবে। কাঁচা খড় আমরা পুকুরে প্রয়োগ করতে অনেক সময় বলি। তো এটা যাদের গ্লাস কার্প মাছ পুকুরে রয়েছে,
একমাত্র তারাই কাঁচা খড়টা প্রয়োগ করা উচিত, কারণ গ্রাস কার্পের খুব প্রিয় একটা খাদ্য হলো ঘাস, তারই একটা অংশ হলো ওই খড়। আর খড়ে যেহেতু বিভিন্ন উপাদান রয়েছে, সেক্ষেত্রে মাছের বা দেহ বৃদ্ধির জন্য, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য এই কলা পাতা বা অন্য যাই আমরা দিই না কেন, তার চেয়ে খড় দেওয়াটা অনেক ভালো। কিন্তু কাঁচা খড়ে সব উপাদানগুলো সঠিক মাত্রায় বিদ্যমান থাকে না, এজন্য আমরা এটা বেশি পরিমাণে কখনোই প্রয়োগ করতে বলি না, কারণ এটা পচে পুকুরে একটা পরিবেশের ভারসাম্যটা নষ্ট করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, বা ভারসাম্য নষ্ট করে কাঁচা খড় বেশি দিলে। এজন্য যাদের গ্রাস কার্প মাছ রয়েছে তারা এই মাছ যতটুকু খাদ্য হিসাবে গ্রহণ করে, যতটুকু খায়, এই পরিমাণে কাঁচা খড়টা প্রয়োগ করবেন, এর চেয়ে বেশি করবেন না। তবে শুকনো খড় প্রতি মাসে যদি 1 কেজি করে, বা আপনার পুকুরের প্রয়োজন বুঝে আপনি হয়তো 1 কেজি করলেন, কিংবা 1 কেজির একটু বেশি করলেন, কিংবা হাফ কেজি করলেন, বা কিছুটা পরিমাণ একটা ধারণা নিয়ে আপনার পুকুরে দিলেন, তাতে দেখলেন যে আপনার পুকুরের রংটা সঠিকভাবে আসেনি, কিংবা আপনি 1 কেজি দিয়েছেন, পানির রংটা খুব বেশি গাঢ় হয়ে গেছে। কারণ ওই যে বললাম যে আপনার পুকুর প্রস্তুতি, মাসিক পরিচর্যা, আপনার মাছের মজুদ ঘনত্ব, মাছের প্রজাতি, এটা আপনারই যথেষ্ট ধারণা রয়েছে। তো সেক্ষেত্রে কিছুটা খড় প্রয়োগ করার পরে যখন আপনি পানির পরিবর্তনটা দেখতে পারবেন, তখনই আপনি আপনার পুকুরে কতটুকু পরিমাণে খড় প্রয়োগ করা প্রয়োজন, এই ধারণাটা আপনারই যথেষ্ট পরিমাণে হয়ে যাবে। তবে পুকুরে খড় প্রয়োগ করলে সেখানে রাসায়নিক সার, বিশেষ করে এই যে ইউরিয়া সার, সাদা সার যেটা টিএসপি, এসএসপি অথবা ডিএপি, এটা প্রয়োগ করতে হয় না। কারণ এই আমরা তো সারটা প্রয়োগ করি নাইট্রোজেন এবং ফসফেট, পটাশিয়াম, এর ঘাটতিটা পূরণের জন্য। এই উপাদানগুলো যথেষ্ট পরিমাণে আমাদের খড়ে বিদ্যমান রয়েছে। এই জন্যই আমরা বলি যে রাসায়নিক সারের কোনো কাজ নেই জৈব সার ছাড়া, কিন্তু জৈব সারের কাজ রয়েছে রাসায়নিক সার ছাড়া। অর্থাৎ জৈব উপাদান প্রয়োগ করলে পুকুরে রাসায়নিক সার প্রয়োগ করতে হয় না। তা আমরা যদি খড় প্রয়োগ করি, খড় হলো সকল জৈব উপাদানের শ্রেষ্ঠ উপাদান। আমরা যদি প্রতি মাসে একবার খড় পুকুরে প্রয়োগ করি, তাহলে আমাদের পুকুরে জৈব সার প্রয়োগ করতে হয় না, রাসায়নিক সার প্রয়োগ করতে হয় না, আমাদের পুকুরে অ্যামোনিয়া হয় না, অক্সিজেন সংকট হয় না, পুকুরের পিএইচ মান নিয়ন্ত্রণে থাকে, মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মাছ অসুস্থ হয় না, অক্সিজেন ঘাটতি হয় না, মাছের খুব সহজে কোনো রোগ ব্যাধিতে মাছ আক্রান্ত